আমন্ত্রণ রাতের বাংলাদেশে আপনাদের সঙ্গে আছে আমি দেবাশিস চন্দ্র সরকার। শুরুতেই জানাবো শিরোনাম। ই ভ্যালির সম্পদ খতিয়ে দেখে গ্রাহকের টাকা ফিরিয়ে দেওয়ার চেষ্টা চলছে জানালেন বাণিজ্যমন্ত্রী। দায় এড়াতে পারে না মন্তব্য অর্থমন্ত্রী। এটা কারো না কারো ডেফিনেটলি ছাড়পত্র নিয়ে এগুলো হচ্ছে। এখানে ছাড়পত্র দিচ্ছেন কমার্স মিনিস্ট্রি, তাদেরকে প্রাইমারিলি দায়িত্ব নিতে হবে। তাদের কাছে আদৌ সম্পদ আছে কিনা সেটা একটা কংক্রিট কিছু দিলে এবং কোনো বিজনেস প্ল্যান থাকলে আমরা সেটা দেখতে পারি সেটা লজিক্যাল কিনা, আসলেই কিছু আছে কিনা। জেন্ডার সমতা নিশ্চিতে নারী নেতৃত্ব নিয়ে নেটওয়ার্ক গঠনের তাগিদ প্রধানমন্ত্রীর। বাংলাদেশে আরও মার্কিন বিনিয়োগের আহ্বান। Bangladesh is ready to offer from its 100 special economic zones, one exclusively for American companies, and also invites US investment. সিলেটে এটিএম বুথের টাকা লুটের ঘটনায় মূল হোতা সহ 4 জন গ্রেপ্তার। হিন্দি সিরিয়াল দেখে চুরির কৌশল রপ্ত। ভ্রূণ হত্যার অভিযোগে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর মামলা। চান্দগাঁও থানা পুলিশকে তদন্তের নির্দেশ আদালতের। রাজধানীতে স্কুল কর্মকর্তা নারীর অস্বাভাবিক মৃত্যু। স্বামীর পরকীয়ার বলি অভিযোগ স্বজন বন্ধুদের, এখনো মামলা করেনি কেউ। সাফ ফুটবলের জন্য 26 সদস্যের প্রাথমিক দল ঘোষণা বাংলাদেশের। অধিনায়কত্বে পরিবর্তনের ইঙ্গিত। স্কোয়াডে রাখা হয়েছে এলিটা কিংসলেকে। এছাড়াও রাতের বাংলাদেশে থাকছে কাবুল থেকে সেনা প্রত্যাহার, কূটনীতির নতুন দরজা খুলেছে। জাতিসংঘে বললেন জো বাইডেন। তালেবান সরকারকে বয়কট না করার আহ্বান কাতারের। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবারে বিস্তারিত। ই কমার্স প্রতিষ্ঠান ই ভ্যালির সম্পদ খতিয়ে দেখে গ্রাহকদের পাওনা কিভাবে ফিরিয়ে দেয়া যায় তা চিন্তা করছে সরকার। ক্ষেত্রে গ্রেপ্তারকৃতদের কারামুক্ত করে সম্পদের বিষয়ে জানার প্রক্রিয়া বের করবে আইন মন্ত্রণালয়। আন্তঃমন্ত্রণালয় বৈঠকে এসব সিদ্ধান্ত হয়। বাণিজ্যমন্ত্রী বলেন, দায় এড়ানোর সুযোগ নেই। ই কমার্স বন্ধ হবে না, তবে তদারকি করতে পৃথক নিয়ন্ত্রক সংস্থা করা হবে বলে জানান তিনি। একমাত্র ই-অরেঞ্জেই আছে নো আস্কিং রিটার্ন পলিসি। ই কমার্স ব্যবসা নিয়ে কয়েক মাস ধরেই চলছে আলোচনা সমালোচনা। প্রলোভনের ফাঁদে ফেলে গ্রাহকদের কাছ থেকে নেওয়া হয় বিপুল অর্থ। প্রতিশ্রুত সময়ে পণ্য না দেয়ায় বাড়তে থাকে ক্ষোভ। ইনভেস্টমেন্ট ফেরত চাই, আমরা আমাদের টাকা ফেরত চাই। ই কমার্স ব্যবসায় বিশৃঙ্খল অবস্থা থেকে উত্তরণের পথ খুঁজতে বৈঠক ডাকে বাণিজ্য মন্ত্রণালয়। বাণিজ্য, স্বরাষ্ট্র, আইন ও তথ্যমন্ত্রীর উপস্থিতিতে 2 ঘন্টার বেশি সময় চলা বৈঠক থেকে আসে বেশ কয়েকটি সিদ্ধান্ত। এই খাত নিয়ন্ত্রণে পৃথক সংস্থা গঠন, আইন প্রণয়ন এবং অভিযোগ সেল করবে সরকার। একটি ডিজিটাল কমার্স আইন করতে হবে, কিন্তু কোনো সেন্ট্রাল কমপ্লেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম এখনো আমরা করতে পারিনি, এইটা করতে হবে। আলোচনায় ঘুরে ফিরে এসেছে গ্রাহকদের অর্থ কিভাবে ফেরত দেওয়া যাবে তার প্রক্রিয়া ঠিক করার বিষয়টি। বলা হয়, প্রয়োজনে ইভেলির সিইও রাসেলের সঙ্গে কথা বলার উদ্যোগ নেওয়া হবে। ধরে নেওয়া যাক তার 100 কোটি টাকা আছে, সে বের করতে পারছে, তো সেই 100 কোটি টাকার কীভাবে কতটুকু কীভাবে প্ল্যান করতে চাইছে, কিভাবে পে ব্যাক করবে, বা এই সব দেখে তাদের সাথে কথা বলে নিতে হবে। আর আপনি এই টাকা দিয়ে ওই গুলশানের কোন কোনায় জমি কিনে রাখছে সেটা যদি না বলেন, তাইলে কিন্তু আমরা কেউ জানতে পারবো না যে আপনার ওইখানে একটা প্রপার্টি আপনি আপনার স্ত্রীর নামে, শালিকার নামে কিনে রেখে দিচ্ছেন। তো সেটা আমরা তো চাই শুনতে যে সত্যিকার আলোচনায় সত্য কথাটা উদ্ঘাটিত হোক। ব্রিফিংয়ে বলা হয়, 12টি ই কমার্স প্রতিষ্ঠানের কয়েকশো কোটি টাকা ক্ষতির দায় নেবে না সরকার। তবে আগামী দিনে ই কমার্স ব্যবসা পরিচালনার ক্ষেত্রে থাকবে কঠোর তদারকি ব্যবস্থা। এখনও তো আমরা আলিশা মার্ট বা আরও অনেকের প্রচারণা দেখছি তারা করছে, তারা যেন সুযোগটা না পায়। আর এই মুহূর্তে টাকা নেওয়ার কোনো সুযোগ নাই, সব টাকায় কিন্তু ওই এসক্রো ফান্ডের মাধ্যমেই যেতে হবে। একটা মোটরসাইকেল কোম্পানি বিক্রি করছে 2.5 লক্ষ টাকা, এরা প্রচার করছে 1.5 লক্ষ টাকা। এরকম প্রচার করে মানুষকে তারা আকৃষ্ট করেছে। এবং এক ভোক্তা ধরেন, যেটা একজনের একটা মোটরসাইকেল লাগতে পারে, কোথাও দেখা গেছে মানুষ 20টা, 30টা, 40টা অর্ডার দিয়েছে। এদিকে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে ই কমার্স ব্যবসায় গ্রাহক প্রতারিত হবার বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়কে দায়ী করেন অর্থমন্ত্রী। এখানে ছাড়পত্র দিচ্ছেন কমার্স মিনিস্ট্রি, তাদেরকে প্রাইমারিলি দায়িত্ব নিতে হবে এবং তাদের সাথে অন্য যারা সংযুক্ত আছে, সংশ্লিষ্ট আছেন এবং সম্পৃক্ততা আছেন
তাদের সবাইকে আমি মনে করি যে দায়িত্ব নেওয়া উচিত। এক্ষেত্রে দায় স্বীকার করে বাণিজ্যমন্ত্রী বলেন, উত্তরণে চেষ্টার ত্রুটি নেই। দায় নিয়েই আমরা চেষ্টা করছি কিভাবে সরকার যায়। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। এদিকে ই ভ্যালি কোনো সম্পদ বিক্রি এবং হস্তান্তরের উপর নিষেধাজ্ঞা জারি করেছে হাইকোর্ট। এক আবেদনের পরে এই আদেশ দেয়া হয়েছে। গ্রাহকদের পাওনা পরিশোধ করে প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধের প্রক্রিয়া কেন শুরু করা হবে না জানতে চেয়েছেন হাইকোর্ট। এছাড়া ই কমার্স প্রতিষ্ঠানগুলোর প্রতারণা, অর্থ আত্মসাতের বিষয়ে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশনা চেয়ে রিট হয়েছে। অর্থ আত্মসাতের অভিযোগে গত 16 সেপ্টেম্বর গ্রেফতার করা হয় ই ভ্যালির মালিক মোহাম্মদ রাসেল ও তার স্ত্রী শামীমা নাসরিনকে। এতে গ্রাহকদের টাকা ফেরত পাওয়া নিয়ে দেখা দেয় অনিশ্চয়তা। এমন প্রেক্ষিতে কোম্পানিটির অবসায়ন চেয়ে হাইকোর্টের শরণাপন্ন হলেন ক্ষুব্ধ এক গ্রাহক। জানা নির্ধারিত সময়ে বুঝে পাননি পণ্য। সব শুনে কোম্পানি আইন অনুযায়ী গ্রাহকদের দায় দেনা নিষ্পত্তি করে ই ভ্যালির অবসায়নের প্রক্রিয়া কেন শুরু হবে না মর্মে রুল জারি করেন উচ্চ আদালত। একটা নোটিশ ইস্যু করে আমাদের ওয়াইন্ডিং আপ অ্যাপ্লিকেশনের পরিপ্রেক্ষিতে যে কেন ই ভ্যালিকে অবসায়ন করা হবে না সেই মর্মে রেসপন্ডেন্টদেরকে যারা আছে তাদেরকে, আর একটা ইন্ট্রিম অর্ডার দেয় যে যাতে করে ই ভ্যালি তার অস্থাবর সম্পত্তি বিক্রি অথবা অন্য কোনোভাবে ট্রান্সফার না করতে পারে। ই কমার্স গ্রাহকরা প্রতারণার শিকার হওয়ায় ভোক্তা অধিকার ও কনজিউমার্স অ্যাসোসিয়েশনকে দুষলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল। ওনাদের দায়িত্ব হলো কেউ কোনো বিজ্ঞাপনের মাধ্যমে কাকে প্রতারিত করছে কিনা ভোক্তাদেরকে, যদি করে উনি সাথে সাথে এগুলো বন্ধ করে যাবতীয় ব্যবস্থা গ্রহণ করতে পারেন। আইন আছে, ওনারা যদি এটাতে তৎপর হন ডেফিনেটলি কোনো সমস্যা হবে না। এদিকে ই ভ্যালি, ই অরেঞ্জের মতো ই কমার্স খাতের জালিয়াতি রোধে একজন অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে বিচার বিভাগীয় তদন্ত চেয়ে রিট করেছেন আরেক আইনজীবী। গ্রাহকদের স্বার্থ রক্ষার্থে এবং তাদের যেই ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা সেই টাকাগুলি কিভাবে ফেরত দেওয়া যায় এই বিষয়টি নিয়ে আমরা একটি রিট পিটিশন ফাইল করেছি। রিটে প্রতিষ্ঠানগুলোই মোট কত টাকা লেনদেন হয়েছে, গ্রাহকরা কত টাকা দিয়েছে তা চিহ্নিত করার কথা বলা হয়েছে। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। বন্ধ হওয়া নগদের 18,000 অ্যাকাউন্ট পুনরায় চালু করেছে কর্তৃপক্ষ। তবে ত্রুটিপূর্ণ ও প্রতারণার সাথে সম্পৃক্ত 8টি অ্যাকাউন্টের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে, জানিয়েছেন নগদের ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশু। বিকেলে সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, কিছুদিন আগে সিরাজগঞ্জ শপ ও আলাদিনের প্রদীপ নামে 2টি ই কমার্স প্রতিষ্ঠান নগদের মাধ্যমে অস্বাভাবিক লেনদেন করে। পরে নগদ বেশ কিছু গ্রাহকের অ্যাকাউন্ট সাময়িকভাবে বন্ধ করে দেয়। যাচাই বাছাই শেষে গ্রাহকের অ্যাকাউন্টগুলো খুলে দেওয়া হচ্ছে। এদিকে প্রতারণার অভিযোগে সিরাজগঞ্জ শপের সিইও জুয়েল রানা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে, জানিয়েছে নগদ। যারা নির্দোষ ছিল সেই 18,000 মানুষের সকলের অ্যাকাউন্ট আসলে আমরা খুলে দিয়েছি। এখন অ্যাকাউন্ট খোলার পর থেকে গ্রাহকরা পুরোপুরি স্বাভাবিক লেনদেন করতে পারবে এবং তার অ্যাকাউন্টে যে অর্থটি ছিল একদম সম্পূর্ণভাবে সেই অর্থটি রয়েছে এবং তারা নর্মালভাবে লেনদেন করতে পারবে, এক্সেপ্ট সেই 8টি অ্যাকাউন্ট, যে 8টি অ্যাকাউন্ট আসলে এই পরিকল্পনাটি করছিল। আইসিটি, নবায়নযোগ্য জ্বালানি, কৃষি প্রক্রিয়াকরণ, ব্লু ইকোনমি সহ বাংলাদেশের প্রতিশ্রুতিশীল খাতগুলোতে মার্কিন বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিল আয়োজিত ভার্চুয়াল বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য $900 কোটি উন্নীত করার তাগিদও দেন তিনি। এছাড়া জাতিসংঘে উচ্চ পর্যায়ের এক বৈঠকে নারী নেত্রীদের একটি নেটওয়ার্ক গঠনের উপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মানে বাংলাদেশ ফরওয়ার্ড দ্য ফ্রন্টিয়ার ফর গ্রোথ শীর্ষক ভার্চুয়াল গোলটেবিল আয়োজন করে। মঙ্গলবার সেখানে প্রধানমন্ত্রী বাংলাদেশে বিভিন্ন প্রতিশ্রুতিশীল খাতে মার্কিন বিনিয়োগের আহ্বান জানান। একই সাথে বলেন, দ্বিপাক্ষিক বাণিজ্য $900 কোটি থেকে উন্নীত করার সময় এসেছে। We invite US investment in other lucrative sector as ICT, renewable energy, shipbuilding, automobile, light engineering, agro-processing, blue economy, tourism, knowledge-based high-tech industry, jute industry, and leather industry, among others. প্রধানমন্ত্রী আশা করেন, যুক্তরাষ্ট্রের বাজারে পণ্যের শুল্কমুক্ত প্রবেশ এবং অন্যান্য ক্ষেত্রে অগ্রাধিকারের মাধ্যমেই দুদেশের বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার হবে। Bangladesh is ready to offer from its 100 special economic zones, one exclusively for American companies, and also invites US investment in its 28 high-tech
parts. বাংলাদেশ যুক্তরাষ্ট্রের বন্ধুত্ব অভিন্ন মূল্যবোধ এবং স্বার্থের ভিত্তিতে প্রতিষ্ঠিত উল্লেখ করে শেখ হাসিনা বলেন, সার্বিক ব্যবসা বাণিজ্য বৃদ্ধিতে পারস্পরিক সম্পর্কের প্রতিফলন ঘটছে। একই দিন লিঙ্গ সমতা নিশ্চিতে নারী নেত্রীদের একটি নেটওয়ার্ক গঠনের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির আহ্বানে বসে উচ্চ পর্যায়ের এ বৈঠক। তাতে সমতা নিশ্চিতে ভবিষ্যতে করণীয় নির্ধারণে বিশ্ব নেতাদের সামনে 3টি প্রস্তাব রাখেন শেখ হাসিনা। এর আগে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনের উদ্বোধনীতে যোগ দেন প্রধানমন্ত্রী। শুক্রবার অধিবেশনে বাংলায় ভাষণ দেবেন তিনি। মৌলি ইসলাম, যমুনা নিউজ। নেতিবাচক রাজনৈতিক মানসিকতার কারণে বিএনপি নিজেদের ভালো থাকার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। নিয়মিত ব্রিফিংয়ে তিনি বলেন, বিএনপি মহাসচিব কাল্পনিক অভিযোগ করে বলছেন দেশের মানুষ ভালো নেই। আসলে করোনার অভিঘাত মোকাবেলা করে দেশের মানুষ ভালো আছে বলেই বিএনপি নেতাদের কষ্ট হচ্ছে। ক্ষমতার মোহে অন্ধ মিথ্যাচার আর বিষেধাগারকে তারা রোজনামচায় পরিণত করেছে। ঘরে বসে বিএনপি কৃষক, শ্রমিক আর সাংবাদিকদের জন্য মায়া কান্না দেখায় বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। আজ আমাদের জন্য এক জাতির আরেকটি মাইল ফলক অর্জনে অর্থাৎ টেকসই উন্নয়নের লক্ষ্যে প্রকৃতপক্ষে দেশের মানুষ ভালো আছে, ভালো নেই বরং বিএনপি নেতারা। তারা তাদের ব্যর্থতার জন্য আন্দোলন ও নির্বাচনে উপর্যুপরি ব্যর্থতার জন্য তাদের মধ্যে আজকে চরম হতাশা। বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় ইউনিয়ন ও পৌরসভা নির্বাচন ব্যবস্থাকে ম্লান করেছে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। বিকেলে নির্বাচন কমিশনের ব্রিফিংয়ে তিনি এই মন্তব্য করেন। বলেন, বহুদলীয় গণতন্ত্রের জন্য নির্বাচনে বহু দলের অংশগ্রহণ একান্ত প্রয়োজন। ভোটারদের নির্বাচন বিমুখতা গণতন্ত্রের জন্য অশনি সংকেত। রাজনৈতিক সমঝোতা ছাড়া এই অবস্থার পরিবর্তন সম্ভব নয় বলে মনে করেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। নির্বাচন যেহেতু অনেকের মধ্যে বাছাই, সেহেতু বিনা প্রতিদ্বন্দ্বিতায় আসীন হওয়াকে নির্বাচিত বলা যায় কি? প্রতিদ্বন্দ্বিতাহীন নির্বাচনের কারণ বিশ্লেষণ করে সে বিষয়ে ব্যবস্থা গ্রহণ অনিবার্য। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দ্বিতীয় ধাপের দ্বিতীয় দিনের দলের হাইকমান্ডের বৈঠকের পর এখন ব্রিফ করছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরাসরি যাচ্ছি সেখানে। ন্যূনতম সাংবাদিকদের যে সংবাদপত্রের স্বাধীনতা ছিল বা লেখার যে স্বাধীনতা, তাকেও তারা নষ্ট করেছে এবং আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সম্পূর্ণ বেআইনিভাবে মিথ্যা মামলায় তারা সাজা দিয়ে বিভ্রান্তি করে রেখেছে। আমাদের চেয়ারপারসন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে নির্বাসিত করে রেখেছে। আমাদের প্রায় ৩৫ লক্ষ মানুষের বিরুদ্ধে মামলা দিয়েছে, মিথ্যা মামলা। একটা দেশে একটা ভয়াবহ ত্রাসের একটা কর্তৃত্ববাদী সরকার প্রতিষ্ঠা করেছে। এর হাত থেকে জনগণকে মুক্তি দেওয়ার জন্য, মানুষের অধিকারকে ফিরিয়ে নিয়ে আসার জন্য আমাদের এই কেন্দ্রীয় কমিটির আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছি, আমাদের নেতৃবৃন্দের সঙ্গে মতামত নিচ্ছি এবং আমরা ভবিষ্যতে আমাদের যে দলের রাজনীতির এবং সামগ্রিকভাবে জাতীয় রাজনীতির বিষয়গুলো নিয়ে আমরা এখানে আলোচনা করেছি এবং সেটা রাজনৈতিক এবং সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। যখন শেষ হবে তারপরে আপনারা জানতে পারবেন যে আমরা আমাদের এখানে মোট কীভাবে বিষয়গুলো নিয়ে কথা বলেছি। ধন্যবাদ। হিন্দি ক্রাইম সিরিয়াল দেখে কৌশলে রপ্ত করে এটিএম বুথ ভেঙে টাকা লুট। গল্পের মতো মনে হলেও সত্যিই ঘটেছে এই ঘটনা। সিলেটের ওসমানীনগরে এটিএম মেশিন ভেঙে টাকা লুটের ঘটনায় মূল হোতাসহ 4 জনকে গ্রেপ্তারের পর পুলিশের কাছে এসব স্বীকার করেছে আসামিরা। দেশে এটিএম বুথ হ্যাকিংয়ের প্রচুর ঘটনা ঘটলেও মেশিন ভেঙে এটিএম বুথের টাকা লুটের ঘটনা এটাই প্রথম। 12 সেপ্টেম্বর সিলেটের ওসমানীনগরের শেরপুরে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের বুথে রাত 3টায় 24 লাখ টাকা লুট করে সংঘবদ্ধ চক্র। ঘটনায় সিলেট পুলিশের পাশাপাশি ঢাকার ডিবি পুলিশের সাইবার টিম ছায়া তদন্ত করছিল। জড়িত প্রমাণ পাওয়ায় শামীম, নূর মোহাম্মদ ও হালিমকে
গ্রেফতার করে। পুলিশ বলছে এরা মূলত জোয়ারি চক্র। জোয়ার টাকা জোগাড় করতেই বড় বড় চুরি করে বেড়াতো তারা। ভারতীয় ক্রাইম শোগুলো দেখে ব্যাংকের এটিএম বুথ লুটের কৌশল রপ্ত করে আসামিরা। শামীম আহমেদ সেইটা পরিকল্পনা করে এবং সে পরিকল্পনা করে সে আবার এই বিষয়ে অনেক দক্ষ, যে জ্ঞান প্রযুক্তি সেও দক্ষ। সে মাঝে মাঝে ইন্ডিয়ান যে সিরিয়ালগুলি, সিআইডি যে সিরিয়ালগুলি, সেটা সে দেখে কিভাবে অপরাধগুলি করে এবং অপরাধ করে কিভাবে পার পাওয়া যায় সে এটা লব্ধ করে। তারা সিসিটিভিটা প্রথম স্প্রে করে, কালো রঙের স্প্রে দিয়ে এটা ঢেকে দেয়, অর্থাৎ যাতে তাদেরকে শনাক্ত করা না যায়। এবং তারা মাথায় কালো কাপড় বাঁধা ছিল এবং তাদের শাবল ছিল, তারপরে চাকু ছিল, সব কিছু তারা ইউজ করেছে। কিন্তু প্রশ্ন থেকে যায়, সুরক্ষিত এটিএম মেশিন ভাঙা সম্ভব হলো কিভাবে? তাহলে ব্যাংকের নিরাপত্তা ব্যবস্থা কি এতই ঠুনকো যে শাবল হাতুড়ি দিয়ে ভাঙা যায় এটিএম মেশিন? এতদিন ধরে আমরা অত্যন্ত সুনামের সাথে আমরা এটিএম সার্ভিস দিয়ে যাচ্ছি, এই পর্যন্ত হ্যাকিং ছাড়া এই ধরনের কোনো বড় দুর্ঘটনা ঘটেনি। এটা পুলিশ বাহিনীর সদস্যরাও খুব অবাক হয়েছে, আমরাও অবাক হয়েছি। এটা আমাদের জন্য একটা আই ওপেনিং হয়েছে। পরবর্তীতে আরও কীভাবে আরও মডার্ন টেকনোলজি অ্যাপ্লাই করে জিনিসগুলোকে এনশিওর করা যায়, আমরা এই ব্যাপারগুলো আমরা দেখব। আসামিদের কাছ থেকে 10 লাখ টাকা উদ্ধার করা হয়েছে। পুলিশ বলছে বাকি একজন আসামি ধরতেও এবং বাকি টাকা উদ্ধার করতেও তাদের অভিযান অব্যাহত আছে। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। আন্দোলনের মাধ্যমেই শুধু এই সরকারের পতন সম্ভব, সুষ্ঠু পরিবেশ ছাড়া আর কোনো নির্বাচনে অংশগ্রহণ নয় বলছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। আর গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, আন্দোলনের জন্য বিএনপি চেয়ারপারসনকে সামনে দরকার। ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির অনুষ্ঠানে যোগ দেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। বুধবার জাতীয় প্রেস ক্লাবের এই অনুষ্ঠানে রাজনৈতিক বিভিন্ন বিষয় উঠে আসে তাদের বক্তব্যে। আগামী দিনের বেগম খালেদা জিয়াকে স্বাধীনতার মুক্তিযোদ্ধা হিসেবে স্বাধীনতার পদক দেওয়া হয় এবং ওনার দুইটি নাবালক সন্তানও যেহেতু ক্যান্টনমেন্টে বন্দী ছিলেন, তারাও মুক্তিযুদ্ধের দাবিদার। সরকারের পতন ও নির্বাচন নিয়েও বক্তব্য দেন তারা। এই সরকার যখন বিপাকে পড়েছে, দুর্বলতার মধ্যে পড়েছে, এমন জায়গায় ধরেন যেন সরকার নড়াচড়া করতে না পারে। আমাদের খালেদা জিয়াকে আমাদের সামনে দরকার। তো তার মুক্তির জন্য তাকে তারা যদি স্থগিত করে থাকেন, তারা যদি সত্যি স্থগিত করে থাকেন, তাকে নিয়ে চলেন, আমরা যাই, তন্দ্রিমাতে যাই, আর জাইমাকে নিয়ে আসেন। নেতারা বলেন, দলীয় পরিচয় ভিন্ন হলেও সরকার পতনের আন্দোলনে সবাইকে এক হতে হবে। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। ভ্রূণ হত্যার অভিযোগে স্বামীর বিরুদ্ধে মামলা করেছেন স্ত্রী, আসামি করা হয়েছে শাশুড়ি এবং 2 ননদকেও। দুপুরে চট্টগ্রাম আদালতে মামলাটি দায়ের করেন ভুক্তভোগী নারী। মামলা গ্রহণ করে চান্দগাঁও থানা পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। 3 মাসের অন্তঃসত্ত্বা সাইজু আক্তার স্বামীর হাত থেকে গর্ভের সন্তানকে বাঁচাতে চট্টগ্রাম আদালতে এসেছেন আইনি সহায়তা চাইতে। 2016 সালের ডিসেম্বরে পারিবারিকভাবেই দুবাই প্রবাসী শফিউল আলমের সাথে বিয়ে হয় তার। 2017 সালে প্রথম অন্তঃসত্ত্বা হলেও মাতৃত্বের স্বাদ নিতে পারেননি। এই নারীর অভিযোগ, স্বামী এবং শ্বশুর বাড়ির সবাই নানা কৌশলে গর্ভপাত করান। পরে একইভাবে আরও 2 বার ভ্রূণ হত্যার তথা গর্ভপাত করানো হয়। ওরা ষড়যন্ত্র করে আমাকে ওষুধ আইনে, ভিটামিন বলে ওষুধ, জ্বরের ওষুধ বলে, বমির ওষুধ বলে আমাকে ওষুধগুলো খাওয়াইছে। গেল 25 আগস্ট পরীক্ষায় আবার অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি জানার পর আবারও ভ্রূণ হত্যার জন্য স্ত্রীকে চাপ দেন স্বামী শফিউল আলম। তা না হলে তালাকের হুমকি দেন বলে অভিযোগ ভুক্তভোগী নারীর। সবাই মিলে ষড়যন্ত্র করে আবার মেরে ফেলতে চাচ্ছে। এখন আমার পেট লাগা অবস্থায় বলা যে তুমি যদি এখনো যদি না করো তাহলে আমি তালাক দিয়ে দেব। আমার স্বামীটা বলা। ভ্রূণ হত্যার অভিযোগে বুধবার দুপুরে স্বামীর বিরুদ্ধে চট্টগ্রাম আদালতে মামলা দায়ের করেন এই নারী। যে ধরনের অপকর্ম আপনি জানেন যে বাংলাদেশের বিভিন্ন জায়গাতেই হচ্ছে, অন্তত এই ধরনের ঘটনাগুলো কেউ যেন না ঘটায়, অন্তত যারা এই ধরনের ঘটনার সাথে সম্পৃক্ত তারা যেন এই ধরনের অপকর্মগুলো না করে, সেই মেসেজটা দেওয়ার জন্য আমরা মূলত মামলাটা করেছি। স্বামী শফিউল আলম ছাড়াও এই মামলায় 2 ননদ ও শাশুড়ি আয়েশা বেগমকে আসামি করা হয়েছে। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। বিয়ের 1 দশক পর জানা গেল কতটা অসুখী ছিলেন রাজধানীর স্কলাস্টিক স্কুলের কর্মকর্তা ইফানা লায়লা চৌধুরী, তাও আবার
তার মৃত্যুর পর। ইভানার পরিবার ও বন্ধু সহকর্মীদের অভিযোগ, স্বামী ব্যারিস্টার রুম্মানের পরকীয়ার সম্পর্ক সহ্য করতে না পেরেই আত্মহননের পথ বেছে নিয়েছেন ইভানা। তবে এ নিয়ে মামলা করেননি পরিবার। মনিরুল ইসলামের রিপোর্ট। ফেসবুকে দেয়া এরকম ভিডিওর মতোই আনন্দে ছিলেন ইভানা লায়লা চৌধুরী। ছিলেন রাজধানীর স্কলাস্টিকা স্কুলের ক্যারিয়ার গাইডেন্স কাউন্সিলর। দুই ছেলেকে নিয়ে সারাদিন মেতে থাকতেন দুষ্টুমিতে। কিন্তু এসব এখন শুধুই স্মৃতি। গত 15 সেপ্টেম্বর রাজধানীর পরিবাগের নকশি প্যালেসের দুটি ভবনের মাঝে পাওয়া যায় তার লাশ। তাই মা বাবার চোখের পানি আর ধরে না। মেয়ের শোকে 7 দিন ধরে কেঁদেই চলেছেন তারা। কেন তার হাজব্যান্ডের আরেকটা মেয়েকে পছন্দ হলো, তার তো ওই কথাটাই সে বারবার বলছে। মানে যে জিনিসটা সে নিতে পারছে না, জানাজা হলো, আমার বোনের কবর হলো, মানে গত বুধবারের কথা, আজকে পর্যন্ত কোনো খবর নেই, কোনো কিছু নেই। ওর বন্ধু বান্ধবদের সাথে সে যা শেয়ার করত, সেগুলা দেখে এখন মনে হচ্ছে যে শি ওয়াজ ভেরি আনহ্যাপি, বাট শি গেভ আস এ ভেরি রোজি পিকচার অফ হার কনজুগাল লাইফ, যে আমরা খুব ভালো আছি। ইভানার মৃত্যুর পর জানা গেল তার দাম্পত্য জীবনে অজানা অধ্যায়। পরিবার, বন্ধু ও সহকর্মীরা জানান, স্বামীর পরকীয়া নিয়েছিলেন ভীষণ কষ্টে, যার প্রমাণ মেলে ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমেও। বিভিন্ন সময়ে তার কথোপকথন থেকে জানা যায়, একজন নারী আইনজীবীর সাথে গভীর সম্পর্কে জড়িয়েছেন স্বামী ব্যারিস্টার আবদুল্লাহ হাসান মাহমুদ ওরফে রুম্মান। কিন্তু বাবা মায়ের সম্মানের কথা ভেবে বিরত ছিলেন তালাক থেকে। তবে বাচ্চাদের ভবিষ্যৎ চিন্তা করে যোগাযোগও করেছিলেন একজন আইনজীবী শিক্ষকের সাথে। স্ক্রিনশট থেকে মনে হবে যে কিভাবে ইভানাকে সরিয়ে ওই অপর নারীকে তার স্থানে প্রতিস্থাপিত করা যায়। এবং ইভানা তার টেক্সট মেসেজে এটাও লিখেছে যে তাকে নিয়মিত ঘুমের ওষুধ দেওয়া হতো। হাজব্যান্ডের এক্সট্রাম্যারিটাল অ্যাফেয়ার কথা বলে, ওনার ছেলেটার ছোট ছেলেটা যেটা স্পেশাল চাইল্ড, এবং তার জন্যই যে উনি কোনো সুইসাইডাল অ্যাটেম্প্ট নিতে চেলেও পাচ্ছে না, এটা উনি মেনশন করে। এ নিয়ে ব্যারিস্টার রুম্মানের বাসায় গিয়ে পাওয়া যায়নি তাকে, রিসিভ করেননি মোবাইলের ফোন কলও। তবে তার বাবা জানান, 11 বছরের সংসারে তারা ঘূর্ণাক্ষরেও টের পাননি অসুখী ছিলেন ইভানা। পুলিশ বলছে, আত্মহত্যায় প্ররোচনা দেওয়া হয়েছে এমন কোনো অভিযোগ করেনি ইভানার পরিবার। তার ফ্যামিলি থেকে এখন পর্যন্ত যে মামলা হয়েছে সেটা ইউটি মামলা। একমাত্র আসছে যে আমরা যতক্ষণে মামলার পোস্টমর্টম রিপোর্ট পাবো, তখন তার পরিবারের পক্ষ থেকে যদি কোনো রকম আমাদের কাছে আসে, সেক্ষেত্রে সেটা আমরা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেব। তবে মঙ্গলবার সন্ধ্যায় আত্মহত্যার প্ররোচনার সব তথ্য প্রমাণ অভিযোগ নিয়ে শাহবাগ থানার কর্মকর্তাদের সাথে দেখা করেন ইভানা চৌধুরীর সহকর্মী, বন্ধু ও আইনজীবী শিক্ষকরা। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর রামপুরের একটি ভবন থেকে লামিয়া আক্তার নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গৃহবধূর স্বামী হৃদয় ফকির পলাতক। বুধবার বিকেলে মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, দাম্পত্য কলহের জেরে 4 দিন আগে ঘরের দরজা বন্ধ করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে লামিয়া আক্তার। প্রতিবেশীরা সারা শব্দ না পেয়ে পুলিশে খবর দিলে মরদেহ উদ্ধার করা হয়। 6 মাস আগে রং মিস্ত্রি হৃদয় পরিবার নিয়ে ঢাকার রামপুরে বসবাস শুরু করেন। মাদারীপুর সদর উপজেলায় তার বাড়ি। করোনায় দেশে আরও 36 জনের প্রাণহানি হয়েছে। এই নিয়ে মোট মৃত্যু 27,313 জন। নতুন করোনা শনাক্ত হয়েছে 1,367 জনের। পরীক্ষার অনুপাতে শনাক্তের হার 4.79%। নমুনা পরীক্ষা হয়েছে 28,736টি। এ পর্যন্ত শনাক্ত 15,47,176 জন। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,427 জন। মোট সুস্থ 15,06,136। মৃত 36 জনের মধ্যে পুরুষ 17, নারী 19। বিভাগ ভিত্তিক প্রাণহানি হিসেবে ঢাকায় সর্বোচ্চ 18 জন মারা গেছেন। এছাড়া চট্টগ্রামে 10, রাজশাহী 2, খুলনায় 2, সিলেটে 2, রংপুরে ও ময়মনসিংহে 1 জন করে মারা গেছেন। যাত্রা শুরুর 6 ঘন্টা আগে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে PCR টেস্ট করে সংযুক্ত আরব আমিরাতে পাঠানো হয়েছে 46 যাত্রীকে। সন্ধ্যা 7:30টার দিকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তারা ঢাকা ছাড়েন। শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তহিদুল আহসান জানান, বিমানবন্দরের টার্মিনালের দোতলায় স্বাস্থ্য বিভাগের সামনে 46 যাত্রীর নমুনা সংগ্রহ করা হয়। নমুনা সংগ্রহের পর পার্কিং জোনের মোবাইল পরীক্ষাগারে এসব নমুনা পরীক্ষা করা হয়। বিমানবন্দরে করোনা পরীক্ষায় নেগেটিভ ফল আসায় এই যাত্রীদের বোর্ডিং করা হয়। দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইটটি অবতরণের পর আমিরাত কর্তৃপক্ষ আবার RT-PCR-এর মাধ্যমে এই যাত্রীদের করোনা পরীক্ষা করবে। শাহজালাল বিমানবন্দরে 6টি প্রতিষ্ঠানের মোট 12টি RT-PCR ল্যাব বসানো হচ্ছে। 46 জন গেছে ওই আপনার পরীক্ষামূলকভাবে ওই র্যাপিড টেস্ট করে গেছে, যে RT-PCR করে গেছে 6 ঘন্টার মধ্যে। এটা হলো ঘটনা। মোবাইল ফ্যাসিলিটি দিয়ে করা হয়েছে। 7:30 ফ্লাইটে যাচ্ছে, 7:30 ফ্লাইটে কালকে যাবে আবার।
বন্দরনগরী কর্ণফুলীতে মহড়া চালালো কোস্টগার্ড। সময়ের আবর্তে কোস্টে লেগেছে আধুনিকতার ছোঁয়াও। কোস্টগার্ড কর্মকর্তারা বলছেন, তাদের পরিশ্রমে জলসীমায় ছিচকে চুরি ডাকাতির মতো ঘটনা প্রায় শূন্যের কোঠায়। আস্থা ফিরেছে বিদেশি বাণিজ্যিক জাহাজগুলোতে। শাহরিয়ার সৈকতের তোলা ছবিতে চট্টগ্রাম থেকে রাব্বি সিদ্দিকী জানাচ্ছেন বিস্তারিত। দেশের জলসীমা নিরাপদ রাখতে 24 ঘন্টা অবিচল কোস্টগার্ডের সদস্যরা। সমুদ্র কিংবা উপকূলে জলদস্যু চোর ডাকাতের তৎপরতা বন্ধে ঝড় বৃষ্টি উপেক্ষা করে দায়িত্ব পালন করছেন তারা। সময়ের আবর্তে 2016 সাল থেকে কোস্টগার্ডে লেগেছে আধুনিকতার ছোঁয়া। চট্টগ্রাম বন্দর উচ্চ ঝুঁকিপূর্ণ বন্দর হতে এখন নিরাপদ বন্দরে পরিণত হয়েছে। অনেক নিচে নেমে আসে এবং আলহামদুলিল্লাহ 2021 সালে আজকে সেপ্টেম্বর গত 9 মাসে আল্লাহর রহমতে আল্লাহর ইশারায় আমাদের বাংলাদেশের বহির্নোঙরে কোনো পাইরেসি সংঘটিত হয়নি। তবে জনবল কম থাকার পরও বন্দর সহ উপকূলীয় এলাকার নিরাপত্তায় যতটা সম্ভব নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছে এই বাহিনীর সদস্যরা। অধ্যবসায় করে প্ল্যানিং করি এবং সুনিপুণভাবে দিন রাত চেষ্টা করে সেটাকে আমরা অন গ্রাউন্ডে বাস্তবায়ন করি আমাদের সীমিত সম্পদ এবং অত্যন্ত কম জনবল দ্বারা। এই বাহিনীর মাধ্যমে সাগর দিন দিন আরো বেশি নিরাপদ হয়ে উঠেছে। সীমিত সম্পদ ও কম জনবল নিয়ে বন্দরের নিরাপত্তা দেওয়ার মতো সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি করে আসছে বাংলাদেশ কোস্টগার্ড। তাদের তৎপরতায় জলদস্যুতা এখন প্রায় শূন্যের কোঠায়। এই বাহিনীটির সক্ষমতা বাড়লে এই বন্দর হবে আরো নিরাপদ, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, চট্টগ্রাম বন্দর, চট্টগ্রাম। কোনো জাদুকর নন, তাই এক সপ্তাহের মধ্যে দলে পরিবর্তন আনতে পারবেন কিনা তা এখনই নিশ্চিত করে বলতে পারছেন না নতুন কোচ অস্কার ব্রুজন। তবে বাদশাহ জুয়েল রানা আর গোলরক্ষক আশরাফুল রানাকে ফিরিয়ে 27 সদস্যের দল নিয়ে সাফের ফাইনালে খেলার স্বপ্ন স্প্যানিশ এই কোচের। একই সাথে জাতীয় দলের অধিনায়কত্বে আসতে পারে চমক। সবশেষ লিগে জামাল ভুঁইয়ার ফর্মটা আহামরি ছিল না। পছন্দের কোচও নেই জাতীয় দলের দায়িত্ব নিয়েই স্কোয়াডের চেহারা পাল্টে দিলেন ব্রুজন। সব মিলিয়ে জামাল ভুঁইয়াকে অধিনায়কের দায়িত্বে রাখা না রাখা নিয়েও নানা প্রশ্ন ঘুরে ফিরছে ফুটবল পাড়ায়। সবসময়ই অধিনায়কত্বের প্রশ্নে ব্রুজনের ভরসা তপু বর্মনে। সেই সাথে এই স্প্যানিয়ার্ডের গেম প্ল্যান বিশ্লেষণ করলেই ধারণা মিলবে জাতীয় দলে জামাল ভুঁইয়ার ভবিষ্যৎ নিয়েও। যদিও ব্রুজন জানালেন তিনি জাদুকর নন, তবে বাংলাদেশকে সাফের ফাইনালে নেয়াই তার নতুন স্বপ্ন। র্যাঙ্কিংয়ে আমরা পিছিয়ে, কিন্তু আমি জানি এই দলের ভালো করার সম্ভাবনা আছে। আমি ফাইনালে খেলতে চাই। আমাকে মানসিকভাবে অনেক শক্ত হতে হবে, প্রতিটি ম্যাচ ধরে ধরে এগুতে হবে। আমি কোনো জাদুকর নই যে মাত্র এক সপ্তাহে গোটা দল পরিবর্তন করে দেব। ব্রুজনের ধারণা সাফ চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কাকে সহজেই হারানো যাবে। তবে আসরে বাংলাদেশের আসল লড়াই হবে স্বাগতিক মালদ্বীপ আর নেপালের সাথে। ভারতের বিপক্ষে আহামরি কিছু করা সম্ভব না। বাংলাদেশ ডাইনামিক ফুটবল খেলতে পারে, এই দলের সামর্থ্য আছে। খেলা নিশ্চিত না হলেও দলের সাথে এলিটাকে রাখা হয়েছে। সেই সাথে আমার পরিকল্পনায় আছে প্ল্যান বি। দেখি কোনটা কাজে আসে। যদি না সফল হই তাহলে বাফুফে নিশ্চয়ই সাফের পর আরো ভালোভাবে নিজেদের গুছিয়ে নেবে। জাতীয় দলের এত কোচ পরিবর্তনের কথা উঠলেও এতে মন্দের কিছু দেখছেন না কাজী নাবিল। জাতীয় দল গঠনে জেমির অবদানও কম ছিল না, তবে সাফ নিয়ে তার উপর ভরসা পাচ্ছিলেন না বলে জানান জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান। ইদানিং তার কিছু পারফরমেন্স ভালো ছিল না এবং সে যে দিকে যাচ্ছিল, যেভাবে যাচ্ছিল, আমাদের মনে হচ্ছিল না সেভাবে রেজাল্টটা আমাদের আসবে। যেহেতু আমাদের সাফ হচ্ছে কি আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে জাতীয় দলের অনুশীলন। 28 তারিখ মালদ্বীপের উদ্দেশ্যে রওনা হবার আগে এই স্কোয়াড হয়ে যাবে 23 জনের। অলক হাসান, যমুনা স্পোর্টস, ঢাকা। জাতিসংঘের সাধারণ অধিবেশনে উদ্বোধনীতে ঘুরে ফিরে উঠে আফগানিস্তান প্রসঙ্গ। সম্প্রতি দেশটিতে সেনা অভিযানের সমাপ্তি টানা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন সরাসরি বলেছেন এবার অন্যান্য চ্যালেঞ্জ মোকাবেলায় নজর দিতে পারবে তার দেশ। কাতারের আমিরের আহ্বান, বয়কটের পথে হাঁটলে বিপদে ফেলা হবে সাধারণ আফগানদের। দীর্ঘ আফগান যুদ্ধের সমাপ্তির পর জো বাইডেনই প্রথম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ভাষণ দিলেন জাতিসংঘে। বললেন সেনা প্রত্যাহারের মাধ্যমে কূটনীতির নতুন দরজা খুলেছে যুক্তরাষ্ট্র। তার সরকার কোনো স্নায়ুযুদ্ধে জড়াতে চায় না, দিলেন এই স্পষ্ট বার্তাও।
20 years of conflict in Afghanistan. আফগানিস্তানে 20 বছরের যুদ্ধের সমাপ্তির মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র কঠোর কূটনীতির নতুন যুগে প্রবেশ করল। প্রয়োজনে চাপ প্রয়োগ করা হবে, তবে সামরিক শক্তি ব্যবহার হবে সবশেষ পন্থা। কারণ আর স্নায়ুযুদ্ধ চাই না। যত বিরোধী থাকুক, শান্তিপূর্ণ সমাধানে যে কোনো দেশের সাথে কাজ করতে প্রস্তুত আমরা। জানালেন মার্কিন শক্তিমত্তার যথোপযুক্ত ব্যবহার হবে নিত্য নতুন চ্যালেঞ্জ মোকাবেলায়। অতীতের দিকে নজর দেবে না যুক্তরাষ্ট্র। সব শক্তি, সেনাবহর, প্রতিশ্রুতি এবং সম্পদ ব্যবহৃত হবে ভবিষ্যতের উন্নয়নে। করোনা মহামারী, জলবায়ু পরিবর্তন, শান্তি, নিরাপত্তা এবং মানবাধিকার উন্নয়ন এখন বড় চ্যালেঞ্জ। তালেবান নেতৃত্বাধীন আফগানিস্তান প্রসঙ্গে বেশ খোলামেলা বক্তব্য রাখেন কাতারের আমির। আন্তর্জাতিক সম্প্রদায়কেও আহ্বান জানাবো, আফগানিস্তানের এই ক্রান্তি লগ্নে পাশে দাঁড়ান, দিন মানবিক সহায়তা, আর তালেবানের সাথেও আলোচনায় বসুন। কারণ বয়কটের মাধ্যমে শুধু মেরুকরণ বাড়ে, কোনো ইতিবাচক সমাধান আসে না। বরাবরই আফগান সংকটের কারণে প্রতিবেশী দেশগুলোয় শরণার্থীর চাপ বৃদ্ধির কথা বলে আসছিল তুরস্ক। এবার বিশ্বমঞ্চে দাঁড়িয়ে উন্নত দেশগুলোকে দায়িত্ব গ্রহণের তাগিদ দিলেন এরদোগান। আফগানিস্তান থেকে জনস্রোত ঢুকছে তুরস্কে, কিন্তু মানবিকতার খাতিরে লাখো সিরিয়ার দায়িত্ব নেওয়া তুর্কিদের পক্ষে নতুন অভিবাসন ঢল মোকাবেলার ধৈর্য বা সক্ষমতা কোনোটাই নেই। এবার দায় দায়িত্ব ভাগ করে নেওয়া উচিত আন্তর্জাতিক সম্প্রদায়ের। জাতিসংঘের সাধারণ অধিবেশনে কথা বলতে চায় তালেবানও। এরই মধ্যে দোহা ভিত্তিক মুখপাত্র সুহাইল শাহিনকে দূত হিসেবে নিয়োগও দেয়া হয়েছে। গেল সোমবার সংস্থাটির 9 সদস্যের একটি কমিটির কাছে চিঠি পাঠায় তালেবান, যা এখনও বিবেচনাধীন। মৌলি ইসলাম, যমুনা নিউজ। এই ছিল রাতের বাংলাদেশে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।